হ্যালো স্টুডেন্ট, আজকের অষ্টম শ্রেণীর 19তম অধ্যায়ের সমীকরণ গঠন ও তার সমাধানের 9-এর দাগ থেকে করব। এর আগের ভিডিওতে আমরা 8-এর দাগ পর্যন্ত সমাধান করেছি। ওকে, 9-এর দাগটা দেখো। 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। এটা মাথায় রাখবে। 56কে দুটি অংশে ভাগ করবো মানে কিন্তু 2 দিয়ে ভাগ করবে না। এটা কেমনভাবে করব দেখো, আমি লিখছি। দেখো তাহলে আমি কি লিখতে পারি, ধরি প্রথম অংশ কত লিখব, এক্স, এই তো। অতএব দ্বিতীয় অংশ কত লিখব, তাহলে 56 মাইনাস এক্স। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছ। পুরোটা তো 56, তাই না? প্রথমটা যদি এক্স হয় তাহলে অন্যটা বার করব কীরকম, 56 থেকে এক্স বাদ দিলেই অন্যটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? এবারে দেখো বইতে কি বলেছে, যে প্রথম অংশের 3 গুণ, তাহলে সমীকরণটি কী হবে? অতএব সমীকরণটি কী হবে, প্রথম অংশের 3 গুণ মানে এর 3 গুণ 3x, 3 গুণ কমা আছে মানে সমান চিহ্ন। যে প্রশ্ন পড়তে হবে, যে প্রশ্ন পড়ার টোন সমীকরণ গঠন করতে সাহায্য করে। প্রথম অংশের 3 গুণ লিখেছি, দ্বিতীয় অংশটা লেখো, তাহলে 56 মাইনাস 1 লিখলাম। দ্বিতীয় অংশের 1/3 মানে 3 দিয়ে ভাগ, 1/3 বলে 3 দিয়ে ভাগ, 1/4 বলে 4 দিয়ে ভাগ, 1/3 অপেক্ষা 48 বেশি, প্লাস 48 হয়ে গেল। খুবই সহজ অঙ্কটা। এবারে আমি একে সমাধান করে দিচ্ছি। দেখো 3x সমান, এটা কি লসাগু 3 হবে, লসাগুকে হরতে ভাগ করলে 1 ইন্টু উপরেরটা 56, এটা ওকে। 56 মাইনাস এক্স, তারপরে প্লাস চিহ্ন দিলাম। লসাগুকে এখানে হওয়ার কিছু নেই মানে 1 আছে, লসাগুকে হরতে ভাগ করবে, যেটা হবে লবের সঙ্গে গুণ। এটাই ভগ্নাংশের যোগ বিয়োগ সরলের নিয়ম। তাহলে লসাগুকে হরতে ভাগ করলাম মানে 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 ইন্টু 48, নাকি এটা কত হবে 144। ওকে, বা 3টা ভাগ আছে, এপাশে গুণ হবে মানে 9x সমান 56 বিয়োগ এক্স প্লাস 144। দেখো এবারে বা 9x, এই এক্সটা এদিকে এলে প্লাস এক্স হবে, তাই না? সমান চিহ্ন পেরোলে সাইন চেঞ্জ হয়। 56 আর 144 গুণ করলে কত হবে, 200, তাই তো? 9টা এক্স আর 1টা এক্স, 10টা এক্স, 200। বা এক্স ইকুয়াল টু কত, 10 গুণ আছে, এপাশে এলে ভাগ হবে, 200 বিয়োগ 10, 200 ভাজিতক 10, 0 কাটা গেল, তাহলে এক্সের মান 20। তাহলে কী বার করতে বলেছিল, তাহলে প্রথম অংশ x 20, দ্বিতীয় অংশ কী হবে, এখানে এক্সের মান বসিয়ে দাও, তাহলে 56 থেকে 20 বাদ দিলে 36, তাহলে লিখে দাও। মনে করে প্রতিটা অঙ্কের শেষে অতএব লিখে আসবে। অতএব প্রথম অংশ সমান কত, 20, এবং দ্বিতীয় অংশ সমান কত, 56 বিয়োগ কত, এক্সের মান কত, 20, সমান কত, 36। ওকে, অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে করছি। তোমরা এরকম সুন্দর করে ফেয়ার খাতা করবে। ওকে, ফেয়ার খাতা করলে অঙ্কগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু মাথায় থাকে। ফেয়ার খাতা করা খুব জরুরি। তারপরে অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো 10-এর দাগের অঙ্কটা, একটি দণ্ডের 1/5 কাদায়, 3/5 জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য কত? তাহলে আমি ধরি সম্পূর্ণ দণ্ডটির দৈর্ঘ্য এক্স,
আচ্ছা, সম্পূর্ণ দণ্ডটি কিভাবে কে কোথায় আছে সেটা কিন্তু বলে দিয়েছে। দণ্ডের মানে এক্সের 1/5 মানে কি x/5 মিটার, তাহলে কি হবে কাদায়। আবার এক্সের 3/5 অংশ মানে 3x/5 তাহলে জলে, আর 5 মিটার উপরে। তাহলে x সমান কী করব, এদের যোগফল। x সমান এইটা x/5 যুক্ত 3x/5 যুক্ত 5। দেখো আমি করছি, দেখো খাতায়। তাহলে আমি লিখতে পারি কি, ধরি সম্পূর্ণ দণ্ডটির দৈর্ঘ্য কত, x মিটার। বুঝে বুঝে করবে, এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 7, 8, 9, 10 সব ক্লাসে আছে। হলো, এবার কি বলছে দেখো, দণ্ডের এত অংশ কাদায়, তাহলে অতএব কাদায় আছে কত, দণ্ডটি কত এক্স, তাহলে এক্স এর 1/5 সমান কত, x/5 মিটার। তারপর বলছে দণ্ডের 3/5 অংশ জলে, তাহলে কী লিখবো, জলে আছে কত, দণ্ডের মানে দণ্ডটি x, তাহলে x এর 3/5, তাহলে গুণ করো 3x/5 মিটার। তারপরে কিছু অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, তাই তো। তাহলে জলের উপরে আছে কত, 5 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব সমীকরণটি দেখো পুরোটা তো এক্স, আর কাদায় আছে এটা, জলে আছে এটা, জলের উপরে আছে এটা, এই তিনটে যোগ করব সমান এইটা। তাহলে কি লিখতে পারি, এক্স সমান x/5 প্লাস 3x/5 প্লাস 5। ওকে, একেবারে আমরা সমাধান করব। দেখো তাহলে x সমান আমরা কি করতে পারি, এদের লসাগু 5 হবে, লসাগুকে হর দিয়ে ভাগ করো 1 হবে, 1 ইন্টু উপরেরটা। আবার সেম লসাগুকে হর দিয়ে ভাগ করো 1 হবে, 1 ইন্টু উপরেরটা। লসাগুকে হর দিয়ে ভাগ করো, হর এখানে কিছু নেই মানে 1 আছে, 5কে 1 দিয়ে ভাগ করলে কি 5 হবে, 5 ইন্টু উপরেরটা, 5 5 25। ওকে, বা এই 5টা ভাগ ছিল, এ পাশে এলে গুণ হবে, 5x ইকুয়াল টু, এটা দেখো এ পাশে কী ছিল 3x আর 3x, একটা 4x, আর উপরে এ সাইডে 25 থেকে যাবে। ওকে, তারপরে এটা কি করব, বা 5x মাইনাস এটা এ পাশে আসবে, তাহলে মাইনাস হবে, সমান 25। ওকে, বা x ইকুয়াল টু 25। তাহলে সম্পূর্ণ দণ্ডটির দৈর্ঘ্য চেয়েছিল, তাহলে সেটা x সমান 25, তাই তো। তাহলে অতএব দণ্ডটির দৈর্ঘ্য কত হবে, 25 মিটার। ওকে, দেখো লিখে নিয়েছি, অতএব দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। প্রত্যেকটা অঙ্ক খুব সহজ পদ্ধতিতে করে দিচ্ছি, তোমরা ভিডিওগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরাও এরকম করে সুন্দর করে ফ্রেশ খাতা তৈরি করবে, দিয়ে প্রচুর পরীক্ষা দেবে। আর আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে প্রতিটা চ্যাপ্টারের উপরে কিন্তু একটা সাজেশান ভিডিও দিয়ে দিচ্ছি, মানে এই চ্যাপ্টারটা যখন কমপ্লিট করব তার পরের ভিডিওতে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই সেইগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি, যেটা তোমাদের প্রস্তুতি নিতে খুব সুবিধা হবে। চলো তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো তারপরে 11 দিকে প্রশ্নটা দেখো, আমার বাবার বর্তমান বয়স
আমার বর্তমান বয়সের 7 গুণ। এই জাতীয় প্রশ্নগুলো আমি আগেই বলেছি যে দেখবে ইনডাইরেক্টলি বলা আছে কারুরটা, যেটা বলা নেই সেটা ধরবো। এখানে ইনডাইরেক্ট কারটা বলা আছে আমার বাবারটা, বলছে আমার বাবার বর্তমান বয়সটা আমার বর্তমান বয়সের 7 গুণ। তাহলে বাবার বয়স দেওয়া আছে, দেওয়া নেই আমার বয়স, মানে ইনডাইরেক্ট যারটা দেওয়া থাকবে তাহলে তারটা ধরার প্রশ্ন নেই, তাহলে যারটা দেওয়া নেই তারটা ধরবো। তাহলে আমার বয়স ধরবো, তাহলে ধরি আমার বর্তমান বয়স বয়সটা কত, এক্স বছর হলো। তাহলে অতএব আমার বাবার বর্তমান বয়স কত হবে, আমার বাবার বর্তমান বয়সটা কত, আমার বর্তমান বয়সের 7 গুণ, মানে আমার বয়স এক্স, তার 7 গুণ মানে 7x হলো। এবার বলছে 10 বছর পরে। আচ্ছা, আগে তাহলে 10 বছর পরে দুজনেরটা বার করে নেবে এই জাতীয় অঙ্কগুলো, তারপরে সমীকরণটা কী হবে ভাববে। হলো, তাহলে অতএব 10 বছর পরে আমার বয়স হবে কত, এখন বয়স তো এক্স, তাহলে 10 বছর পরে 10 বাড়বে, এক্স প্লাস 10 বছর, নাকি? আশা করি বুঝতে পারছো। এখন তোমার বয়স ধরো 15, তাহলে 10 বছর পরে কত হবে, 25 হবে, মানে 15 আর 10 যোগ হলো। তাহলে 10 বছর পরে আমার বাবার বয়স হবে কত, বাবার বর্তমান বয়স 7x, তাহলে তার সঙ্গে 10 যোগ হবে। এভাবে ভাববে, খুব সহজ। এবারে পড়ো সমীকরণটি কী হবে, বলছে 10 বছর পরে বাবার বয়স, আমি সমীকরণটা লিখে দিই। অতএব সমীকরণটি 10 বছর পরে বাবার বয়স, তাহলে বাবার বয়সটা লিখি এইটা, একটু পড়বে একটু করবে, এই জাতীয় অঙ্কগুলো খুব সহজ, অনেকেই করতে চাও না তোমরা, কিন্তু বুঝে করবে, খুব সহজ। 10 বছর পরে বাবার বয়স লিখেছি আমার বয়সের 3 গুণ, তাহলে আমার বয়সটা কত, এটা এক্স প্লাস 10, আমার বয়সের কত 3 গুণ বলছে, 3 গুণ করে দিলাম, হয়ে গেল। দেখলে খুব সহজ। এবার সমীকরণ গঠন করলাম, সমাধান করছি। তাহলে 7x প্লাস 10, 3টা গুণ আছে, 3 আর x গুণ করলে কত হবে, 3x প্লাস 3 10 30। ওকে, 3xটা এপাশে এলে বিয়োগ হবে, তাহলে এখানে 7x ছিল, এটা এদিকে এলে মাইনাস 3x সমান 30 ছিল, থাকলো 10টা এপাশে এলো, তাহলে বিয়োগ হবে, সমান চিহ্ন পেরোলে সাইন চেঞ্জ হয়। ওকে, তাহলে এটাকে আমরা কী লিখব, বা 7x থেকে 3x বিয়োগ করলে কটা এক্স হবে, 4x, 30 থেকে 10 বাদ দিলে কত হবে, 20। ওকে, এবারে দেখো, বা x সমান 4টা গুণ ছিল, এদিকে এলে ভাগ হবে, তাহলে 20 বিয়োগ 20/4, 4 একে 4, 4 5 20, তাহলে এক্সের মান হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে কী চেয়েছে, আমার ও বাবার বর্তমান বয়স কত, তাই তো? যদি তাই চায় তাহলে আমার ও বাবার বর্তমান বয়সটা হচ্ছে লিখব, আমার বর্তমান বয়স কত, এক্স, তাই তো? তাহলে অতএব লিখে দেবো আমার বর্তমান বয়স কত, এক্স সমান কত 5, তাহলে 5 বছর। ওকে, তাহলে বাবার বর্তমান বয়স কত, 7x, মানে এখানে 5 বসালে 7 ইন্টু 5, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কিন্তু গুণ, তাহলে 7 5 35। তাহলে আমার বাবার বর্তমান বয়স কত হবে, 7 ইন্টু 5 সমান 35 বছর। দেখলে প্রতিটা অঙ্ক খুব সহজ,
এরকম বুঝে বুঝে করতে হবে। তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো তারপরে 12 থেকে প্রশ্নটা, এটা খুব ভালো অঙ্ক। এই জাতীয় অঙ্ক কিন্তু তোমরা আবার ক্লাস 9এও করবে, অথবা অঙ্কটা ভালো করে বুঝে নাও। এইটাও আসে, এটা প্রচুর। আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙলেন। 1000 টাকার একটা চেক ব্যাংক থেকে ভাঙলেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন? তাহলে মোট নোট কয়টি? আমি লিখে নিচ্ছি যে মোট নোটের সংখ্যা কয়টি? না, 137টি। ক্লিয়ার? আচ্ছা, এবারে কি করব দেখো, তাহলে 5 টাকার নোট তাহলে আমরা ধরে নিই, যে ধরি 5 টাকার নোটের সংখ্যা কত? টি। তাহলে অতএব 10 টাকার নোটের সংখ্যা কটি হবে? টোটাল তো 137টি, 5 টাকারটা পাওয়া গেছে, তাহলে টোটালটা থেকে এইটা বাদ দিলে বাকি যেটা পড়ে আছে সেটাই 10 টাকার নোট। তাহলে 137 বিয়োগ এক্স। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এবারে দেখো, এবারে টোটাল টাকাটা কিন্তু দেওয়া আছে, তাই না? আমরা তাহলে কি লিখতে পারি এখন? সেটা কিন্তু টাকা, এটা টাকা, আর এগুলো কিন্তু সব সংখ্যা। দেখো তাহলে দেখো 5 টাকার নোটের মূল্য কত? এখানে 5 টাকার নোট কয়টি আছে? এক্সটি আছে, তাই না? আমি যদি এরকম করে লিখি যে এক্সটি 5 টাকার নোটের মূল্য, তোমরা বলো, দুটি 5 টাকার নোটের মূল্য কত হবে? দুটি 5, 5 5 10, তাহলে 10 টাকা। তাহলে কী করলাম? দুটি 5, তাহলে 5 দিয়ে 10, 5 আর 2 গুণ করলাম। এটাও তাই, এক্সটি 5 টাকা নোটের মূল্য কী হবে? তাহলে এটা গুণ হবে 5x টাকা, হলো। আবার এতটি 10 টাকার নোটের মূল্য, মানে 137 বিয়োগ এক্সটি 10 টাকার নোটের মূল্য তাহলে কত হবে? এটাও সে গুণ হবে, এটা গুণ হবে। তাহলে 137 বিয়োগ এক্স গুণিতক 10 টাকা, হলো। এবারে তাহলে সমীকরণটি দেখো, খুব সহজ হয়ে যাবে। অতএব সমীকরণটি তাহলে কত হবে? দেখো টোটাল টাকা তো 1000 টাকা। এবার 1000 টাকার মধ্যে 5 টাকার নোটের মূল্য এইটা, আর 10 টাকার নোটের মূল্য এইটা। তার মানে কি এইটা আর এইটা যোগ করলে 1000 টাকা হবে, তাই তো? তাহলে আমি লিখি 5x প্লাস এই হয়ে গেল, সমীকরণটি হয়ে গেল। এই জাতীয় অঙ্কের সমীকরণ গঠন করাটাই সবচেয়ে বড় কাজ। সমীকরণ যে গঠন করে ফেলতে পারবে তার পক্ষে অঙ্কটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমি একে সমাধান করে দিচ্ছি। 5x প্লাস এটা গুণ করলে কত হবে? 1370 মাইনাস এটা গুণ করলে 10x সমান 1000। ওকে, বা 5x থেকে 10x বাদ দিলে মাইনাস 5x সমান 1000 বিয়োগ এটা এদিকে এলে বিয়োগ হবে 1370। বা মাইনাস 5x সমান কত? মাইনাস 370। বাম পাশে দুজনেরই মাইনাস আছে, কেটে গেল, তাই না? তাহলে বা এক্স ইকুয়াল টু কত? 5টা গুণ ছিল এক্সের সঙ্গে, এদিকে এলে নিশ্চয়ই ভাগ হবে,
তাহলে 370/5, 5 6 5 7 35 আর 5 4 20, x সমান 74, তাই না? তাহলে আমাদের কি বলছে, 5 টাকার নোটের সংখ্যা কয়টি, প্রশ্নটা ছিল কিন্তু। তাহলে অতএব 5 টাকার নোটের সংখ্যা আমরা কিন্তু এক্সটি ধরেছিলাম, তাই না? দেখো এই যে 5 টাকার নোটের সংখ্যা এক্সটি, তাহলে 5 টাকার নোটের সংখ্যাই চেয়েছে শুধু। অর্থাৎ 5 টাকার নোটের সংখ্যা কতটি হবে, তাহলে 74টি, তাই তো? 5 টাকা নোটের সংখ্যা 74টি। যদি বলতো 10 টাকা নোটের সংখ্যা, তাহলে 10 টাকা নোটের সংখ্যা কত, তাহলে এখানে 74 বসিয়ে দেবো, তাহলে 137 - 74, যেটা হবে সেটা উত্তর লিখে দিয়ে আসবে। ওকে, প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন। তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো 13 দাগে প্রশ্নটা। প্রথমে তোমাদের বলি যে এত বড় বড় প্রশ্ন দেখে কেউ কিন্তু চমকে যাবে না। প্রশ্ন বড় নিয়ে কথা নয়, প্রশ্নটা আমি বুঝতে পারছি না। দেখো এই অঙ্কটাকে কত সহজ পদ্ধতিতে তোমাদের করে দিচ্ছি। দেখো প্রশ্নটা বলছে, আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান, তাই না? যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের ওপর 8% বেশি পেতেন। কত টাকায় গাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত? আচ্ছা আমরা ধরি, যেহেতু আমরা সঞ্চয় জানি না, বলছে তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। তাহলে ধরি তার সঞ্চয় কত, সঞ্চয় সমান x টাকা হলো। এবারে সঞ্চয়ের মানে x এর 1/2 অংশ দিয়ে বাড়ি কেনেন। অতএব তিনি বাড়ি কেনেন কত টাকা দিয়ে, বলছে সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে বাড়ি কেনেন। তাহলে সঞ্চয়টা কত, x এর 1/2 সমান কত, x/2 টাকা। তাহলে বাড়ি কেনেন x/2 টাকায়। এবার বলছে হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে। তাহলে অতএব তিনি বাড়িটি বিক্রি করে পান কত, বিক্রি করে কীরকম না, কেনা দামের 5% বেশি পান। ওকে, কেনা দামটা কত, কেনা দামটা x, কেনা দামের x এর, দেখো কেনা দামের মানে এর 5%। ওকে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, x এর এই পার্সেন্টেজ তুলতে হলে নিচে 100 লিখতে হয়, হলো এটা নিয়ম। তাহলে বিক্রি করে পান কত, 5x, x আর 5 গুণ করলে 5x/100 টাকা। ওকে, তারপরে বলছে যে যদি তিনি এত টাকায় বেশি বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর এত বেশি পেতেন। তাহলে সমীকরণটি কি হবে, এইখানটায় কিন্তু বোঝার আছে, ভালো করে বুঝবে। প্রশ্নটা কিন্তু এইখানেই একটুখানি স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। দেখো অত সমীকরণটি যদি আমি লিখি এখানটায়, সমীকরণটি কী হবে না, যদি তিনি বাড়িটি এত টাকা বেশি বিক্রি করতেন, মানে বিক্রি করেছে তো এই টাকায়, এর থেকে এত বেশি বিক্রি করতেন, তাহলে আমি কী লিখব, 5x/100 প্লাস 3450, তাই না? বলছে যদি তিনি বাড়িটি এত টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে বিক্রি করছে এইটা, তার থেকে 3,450 টাকা যদি বেশি বিক্রি করতেন, প্লাস তাহলে 3,450, তাহলে কী হতো, তাহলে সমান
তাহলে যেটা হবে না, কেনা দামের উপর 8% বেশি পেতেন। কেনা দামটা কত? এইটা। তাহলে x/2 এর 8%। 8% মানে কি? 8/100 লিখতে পারি। আচ্ছা, আমি না পার্সেন্ট লিখে দিচ্ছি, তোমরা গুলিয়ে ফেলে বলে। ওকে, তাহলে এটাই অ্যাকচুয়ালি সমীকরণ হয়ে গেল। তাহলে এটা কত? 5x/100 প্লাস 3450 সমান, এটা কত হবে? তাহলে আচ্ছা এটাকে, আচ্ছা এখানে করে দিই। প্র্যাকটিস করলে, যখন প্রচুর প্র্যাকটিস করবে স্টেপ যা মারবে, হ্যাঁ। x/2 এর 8 তাহলে 100 হবে, তাই না? পার্সেন্টেজ চিহ্ন তুলতে হলে নিচে 100 দিতে হয়। এবারে দেখো এটা 5x/100। আচ্ছা একে তাহলে গুণ করলে কী হবে? 8x/100 দিয়ে 200, তাই না? এটা এপাশে এলে মাইনাস হবে, সরাসরি করে দিচ্ছি। তাহলে 8x/200 সমান, এটাকে এপাশে নিয়ে যাও, তাহলে -3450। বুঝতে পেরেছো তো? এটাকে গুণ করো, এর মানে তো গুণ, 8 আর x গুণ করলে 8x, আর নিচে 100 আর 2 গুণ করলে 200, তাহলে 8x/200। এটাকে সমান চিহ্নের এপাশে এনেছি, যার জন্য মাইনাস হয়েছে। একে এপাশে নিয়ে গেছি, এটাও মাইনাস হয়ে গেছে। এবারে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে লসাগু করো, লসাগু হবে 200, লসাগুকে হর দিয়ে ভাগ করো, 2 হবে, 2 আর ওপরটা গুণ করলে 10x। আবার লসাগুকে হর দিয়ে ভাগ করো 1 ইন্টু এইটা 8x সমান -3450। আচ্ছা তোমরা একটু সংশোধন করে নাও। দেখো এই যে বাড়িটি যে বিক্রি করে কেনা দামের 5% হলো। দেখো বাড়িটি বিক্রি করে পান, কেনা দাম কত? কেনা দাম কিন্তু এক্স নয়, কেনা দাম x/2, একটু ভুল হয়ে গেছে, দেখে নাও। হলো, কেনা দামের 5% হলো, তাহলে x/2 এর কেনা দাম তো এইটা, তাহলে x/2 এর 5%, এখানেও x/2 দাও, তাহলে 5x/200 হবে। এটা হলো, এটা 200 হবে, তাহলে 5x এটাও 200 হবে। এগুলো একটু সংশোধন করে নাও, অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। এটাও 200 হবে, এটাও 200 হবে। হলো, তাহলে এটা তখন কিন্তু লসাগুকে হর দিয়ে ভাগ করলে 1 হবে, 1 ইন্টু এইটা, তাহলে এটা কিন্তু তখন 5x হবে। ওকে, তাহলে একটু মিস্টেক হয়েছিল, সংশোধন করে দিলাম। হলো, তাহলে 5x থেকে 8x বাদ দিলে কত হবে? তাহলে -3x, তাই তো? সমান, এইটা এদিকে দিয়ে দাও। এটা যদি এদিকে চলে যায়, তাহলে গুণ করলে আমাদের যেটা দাঁড়াবে, একটু দেখি কাটাকাটি করে নিলে একটু সহজ হয় কি না। না, তাহলে 200টা ভাগ ছিল, এপাশে এলে গুণ হয়ে যাবে। হলো, তাহলে 3450 ইন্টু 200, তবে এরও বাম দিকে মাইনাস, এরও বাম দিকে মাইনাস, কাটা যাবে। বা x=, 3টা গুণ আছে এক্সের সঙ্গে, তাহলে এদিকে এলে তাহলে ভাগ হয়ে যাবে। 3450 গুণিতক 200 বাই 3টা এদিকে এলে ভাগ হয়ে যাবে। হলো, তারপরে দেখো 3 একে 3, 3 একে 3, 3 একে 3, 3 5 15, 0। তাহলে 1150 ইন্টু 200, এটাই হবে 230,000, মানে 2,30,000। তাহলে এক্সের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম 2,30,000। তাহলে এক্সের মানটা চেয়েছিল, এক্সটা কি? তার সঞ্চয়, তাই না? তাহলে অতএব আমরা কি লিখতে পারি? যে অতএব তার সঞ্চয় 2,30,000 টাকা। তাহলে অতএব তার সঞ্চয় কত? 2,30,000 টাকা। আর বলেছিলেন যে তিনি কত টাকায় গাড়িটি কিনেছিলেন, এটাও একটা প্রশ্ন ছিল। হলো, তাহলে অতএব তিনি গাড়িটি কিনেছিলেন কত? x/2 তো, তাই না? অতএব তিনি গাড়িটি কিনেছিলেন কত? x/2, এক্স কত? 2,30,000/2, কাটাকাটি করো,
2 × 2 2 × 2 2 5 10 হলো 1,15,000 টাকা দিয়ে। এক লক্ষ 15,000 টাকায়। ওকে, অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা সংশোধন করে নেবে। বুঝতে সমস্যা হলে, যে কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে দুবার করে দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমরা তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো 14 দাগের অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক। দেখো 14 দাগের অঙ্কটা কি বলছে, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীর জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল? তাহলে আমরা কি লিখতে পারি, যে ধরি প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা 1 জন। ওকে, তাহলে প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা 1 জন। এবারে বলছে দেখো না 7 দিন পর, মানে ওই 1 জনের তো 20 দিনের খাওয়ার মজুদ ছিল, কিন্তু বলছে 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই আশ্রয় শিবিরে অংশ নেয়, তাই না? তাহলে 7 দিন পরে তাহলে কী হবে? তাহলে এখন 7 দিন পর মানে তাহলে কী হবে, 20 বিয়োগ 7 সমান কত? 13। 13 দিনের মধ্যে কি তাহলে আরও 100 জন শিবিরে এসেছে, তাই তো? 13 দিনের মধ্যে 100 জন আরও এসেছে। ওকে, তাহলে বর্তমানে আশ্রয় প্রার্থীর সংখ্যা কত হবে? অর্থাৎ বর্তমানে আশ্রয় প্রার্থীর সংখ্যা হলো কত? এক্স প্লাস, তাই না? এক্স প্লাস 100 জন। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, মানে 1 জনের মজুদ খাদ্য চলে কত? 13 দিন। কি লিখতে পারি, 1 জনের মজুদ খাদ্য চলে কত দিন? 13 দিন, তাই তো? 1 জন তো ছিল প্রথমে, তাহলে 7 দিন পরে তাহলে 13 দিন, তাহলে 13 দিন, তাহলে 1 জনের মজুদ খাদ্য চলে 13 দিন। তাহলে 1 জনের মজুদ খাদ্য তাহলে চলবে কত? বেশি দিন চলবে, তাহলে গুণ হবে 13x 3। তাহলে এইটা এক্স প্লাস 100 জনের মজুদ খাদ্য তাহলে চলবে কত দিন? নিশ্চয়ই কম দিন চলবে। 1 জনের যত দিন চলে, এক্স প্লাস 100 জনের কম দিন চলবে, কম হলে ভাগ হবে 13x বাই এক্স প্লাস 100 দিন। তাহলে এক্স প্লাস 100 জনের মজুদ খাদ্য চলে এতদিন, বার করলাম। আবার বইতে বলে যে দেখো ওই যে 100 জন, দেখো 100 জন আরও যখন আশ্রয় শিবিরে অংশ নিলে, আরও 100 জন আশ্রয় শিবিরে এলে 11 দিনে সব খাবার শেষ হয়ে যায়। তার মানে কি, এক্স প্লাস 100 জনের ওই মজুদ খাবারটা কদিন চলেছে? 11 দিন চলেছে, তাই না? আর আমি করে বার করছি এক্স প্লাস 100 জনের মজুদ খাদ্য এতদিন চলেছে, তাই না? তাহলে আমি লিখতে পারি কি, প্রদত্ত মানে দেওয়া আছে, প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন, দেওয়া আছে এক্স প্লাস
100 জনের মজুদ খাদ্য চলে কত দিন? এক্স প্লাস 100 জনের মজুদ খাদ্য চলে কত দিন গো? 11 দিন। তাহলে দেওয়া আছে এক্স প্লাস 100 জনের মজুদ খাদ্য চলে 11 দিন, আর আমি বার করেছি এক্স প্লাস 100 জনের মজুদ খাদ্য চলে এইটা। তাহলে এইটা সমান এইটা লিখতে পারি, তাই না? তাহলে অতএব শর্তানুযায়ী বা সমীকরণটি কত হবে? 13x বাই এক্স প্লাস 100 সমান 11, নাকি? এবারে আমি কোনাকুনি গুণ করতে পারি, এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি করো 13x, এটা করলাম, এটা করো 11x প্লাস 1100 বা 13x মাইনাস 11x সমান 1100। 13 থেকে 11 বাদ দিলে কত? 2x সমান 1100। তাহলে x সমান তাহলে কত হবে? 1100/2, 2 5 10, 2 5 10 0, x সমান 550 হলো। তাহলে x সমান কত দাঁড়াচ্ছে? 550। এক্সটা কি? প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা, ওটাই চেয়েছিল। তাহলে অতএব প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল 550 জন। ক্লিয়ার? তাহলে অতএব প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল 550 জন, এটাই চেয়েছিল। তো এই অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক, প্রশ্নটাকে বারবার পড়বে, করবে, একটু প্র্যাকটিস করবে। অঙ্ক মূলত নম্বর আসে কিন্তু প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিস এবং চিন্তাভাবনা ছাড়া সায়েন্স বিভাগে নম্বর পাওয়া কখনোই সম্ভব নয়। প্রত্যেকটা বিভাগে চিন্তাভাবনা প্রচুর প্রয়োজন, কিন্তু সায়েন্স বিভাগে চিন্তাভাবনা এবং প্র্যাকটিস এবং পরীক্ষা দেওয়া প্রচুর জরুরি। তো আজকের আপাতত এই পর্যন্ত। আমরা পরের ভিডিওতে 15 দাগে যত সমাধান আছে সমাধানগুলো করে দেব। ওখান থেকেও কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় একটা কি দুটো কিন্তু বড় প্রশ্ন আসবে। ওকে, আজ এই পর্যন্ত। আর বলি, যে অঙ্ক বুঝতে পারবে না তোমরা কিন্তু 2 থেকে 3 বার দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এবারে একটা অধ্যায়ে তো সব অঙ্ক বুঝতে পারবে না, তা কখনোই হয় না। প্রতিটা অধ্যায়ে 2-3টে অঙ্ক একটু বাচ্চাদের সমস্যা করে, সেই অঙ্কগুলোকে মার্ক করে নেবে এবং সেগুলোকে একটু বেশি প্র্যাকটিস করবে। ওকে, চলো।